কি ব্যাপার, বাড়িতে বসে কেন? চলুন একটু ঘুরে আসি। ডুয়ার্স ভ্রমণের এই পর্বে আমরা খুঁজে দেখব ডুয়ার্সের আনাচ কানাচ। চেষ্টা করব চেনা জায়গাগুলোকেই নতুন আঙ্গিকে তুলে ধরার। মেঘের পোশাক পরে ডুয়ার্স সুন্দরী সঙ্গী হবে আমাদের। ঝলমলে রোদ খেলে বেড়াবে তার শরীরী বিভঙ্গে। দিনভর তার শরীর জুড়ে বইবে অজস্র খরস্রোতা। হাজারো বাঁধেও বাঁধ মানবে না তার উচ্ছল যৌবন। দিনান্তে যখন শ্রান্ত হয়ে নদীর পাড়ে বসে গল্প শোনাবে তার রোজনামচার, আপনারাও অজান্তেই বাধা পড়বেন তার কথার মোহে। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। ঘড়িতে এখন 6:24 আর আজকে হলো 2 তারিখ, 2রা জানুয়ারি। আমরা চলেছি ডুয়ার্সের 7 পয়েন্ট যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ভিজিট করতে। তো এখন রাস্তার অবস্থা এরকম, সামনে একটুখানি দেখায়, খুব সুন্দর লাগছে, পুরো কুয়াশাচ্ছন্ন। আমাদের ডুয়ার্স ভ্রমণের আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা লাটাগুড়িকে কেন্দ্র করে ঘুরেছিলাম গরুমারা, চাপড়ামারি আর গাজলডোবা। আমরা হোটেল নিয়েছিলাম লাটাগুড়িতেই। সেই পর্ব যদি না দেখে থাকেন তবে সেই লিঙ্ক আমরা আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সময় করে দেখে নেবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি চালসা যাওয়ার পথে আমাদের প্রথম ভিউ পয়েন্ট মহাকাল মন্দিরের সামনে। সবাই যাত্রা শুরু করার আগে এখানে প্রণাম করে যান, তো আমরাও এলাম যাতে আজকের দিনটা ভালো হয়, বছরটা ভালোভাবে শুরু হয়। লাটাগুড়ি থেকে 20 কিলোমিটার মতো পার করে আমরা চলে এলাম চালসার মোড়ে। এখানে আমাদের রাইট টার্ন নিতে হবে, আমরা যাব খুনিয়া মোড়ের দিকে, আর লেফটে চলে গেল মালবাজারের দিকে, শিলিগুড়ির দিকে, আর এদিকে সোজা আসামের দিকে চলে যাচ্ছে রাস্তাটা। এখন আমরা চালসার মোড়ে দাঁড়িয়ে আছি আর এখানে একটু চায়ে চুমুক দিয়ে নিচ্ছি। চালসা থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার পর আসবে খুনিয়া মোড়। সোজা গেলে আলিপুরদুয়ার, আমরা বেঁকে যাব বাঁ দিকে ঝালং বিন্দুর দিকে। বিন্দু এখান থেকে 32 কিলোমিটার। গতকাল এই রাস্তা ধরেই আমরা চাপড়ামারি এসেছিলাম। আমাদের আগের পর্বে আছে চাপড়ামারি সাফারির ডিটেল ভিডিও, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সেও দেয়া আছে। খুনিয়া মোড় থেকে 3 কিলোমিটার এগিয়ে এসে বাঁ দিকে দেখতে পাবেন চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। খুনিয়া মোড় থেকে ঠিক 11 কিলোমিটার পরে একটা 3 রাস্তার মোড় আসবে, যার নাম কুমানি মোড়। এখান থেকে ডান দিকে চলে গেলে পৌঁছে যাবেন ঝালং বিন্দু, আর বাঁদিকে গেলে আসবে সামসিং চালসা। আমরা বাঁদিকে ঘুরে গেলাম। সামসিং এখান থেকে আর 8 কিলোমিটার। আমরা এখন মেতেলি টি এস্টেটের মধ্যে দিয়ে চলেছি। পুরো জায়গাটা ঘন কুয়াশার চাদরে মোড়া। ভাবুন একবার, যদি সূর্যের আলো থাকতো তবে কত সুন্দর লাগতো এই চা বাগানটা। অবশেষে তিনি দেখা দিলেন। ঝলমলে উঠল চারপাশ। চা বাগানের মধ্যে দিয়ে দেখা দূরের পাহাড়গুলো যেন হেসে উঠল খিলখিলিয়ে। আমরা এগোলাম সামসিংয়ের দিকে। দাঁড়িয়ে আছি সামসিং ভিউ পয়েন্টে। জায়গাটা অসাধারণ, পুরো এরিয়াটা চা বাগানের মধ্যে, আর আমরা ছাড়া এখানে এই মুহূর্তে আর কেউ নেই। নিচ দিয়ে মূর্তি নদী বয়ে যাচ্ছে, আর ওই যে কয়েকটা ঘর মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে লালিগুড়াস পিকনিক স্পট। আর ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে মেঘের সমুদ্র। এক কথায় অসাধারণ জায়গা। সকাল সকাল ভিড় হওয়ার আগে যদি এখানটায় আসতে পারেন দারুণ লাগবে। সামসিং থেকে এবার আমরা চলেছি সুনতালেখোলার পথে। এখান থেকে সুনতালেখোলার ট্যাক্সি স্ট্যান্ডের ডিস্টেন্স 5 কিলোমিটার। যেতে সময় লাগবে 15 মিনিটের মতো। আমরা চলে এসেছি এখন সুনতালেখোলা ট্যাক্সি স্ট্যান্ডে। এই যে এখানে আমি গাড়িটা পার্ক করে দিয়েছি, এখানে গাড়িটা পার্ক করা আছে। আর গ্রামটা খুব সুন্দর, ছবির মতো সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এই যে সুন্দর ফুল হয়েছে গাছে, আর এখানে অনেকগুলো খাওয়ার জায়গা আছে।
আর এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা ট্যাক্সি সিন্ডিকেট চলে, যারা এখান থেকে সুনতালেখোলা অবধি নিয়ে যায় আবার ফিরিয়ে নিয়ে আসে। এছাড়াও একটা কি 4 পয়েন্ট আছে বলছে, দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এই যে এটা হচ্ছে 1300 টাকা 4 পয়েন্টের জন্য, আর যদি আমরা শুধুমাত্র সুনতালেখোলায় যাই তাহলে 300 টাকা আমাদেরকে পে করতে হবে আপ ডাউন ফেয়ার। আমরা এখন সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাস্তা কিন্তু জঘন্য, যদিও খুব অল্প সময় 5 মিনিট মতো লাগে ড্রাইভার দাদার থেকে শুনলাম। তো আমরা ওখানে যাব, অল্প একটু সময় স্পেন্ড করে আবার চলে আসবো, এখানে এসে ব্রেকফাস্ট করব ট্যাক্সি স্ট্যান্ডে, তারপর আমরা আবার বেরিয়ে যাব রকি আইল্যান্ডের দিকে। সুনতালেখোলা ব্রিজে যেতে গেলে আপনাদেরকে 20 টাকা করে জন প্রতি দিতে হবে, এখানে জমা দিতে হবে এই গুমটিটাতে। এটা হচ্ছে সুনতালেখোলা রিভার ক্যাম্প। দাঁড়িয়ে আছি সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজে, নিচ দিয়ে সুনতালেখোলা নদী বয়ে যাচ্ছে, যদিও জল এই মুহূর্তে একটু কম, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা, দারুণ জায়গা, পাখির ডাক শোনা যাচ্ছে। আপনারা যদি মনে করেন এখানে গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোও আছে, আপনারা বুকিং করে এখানে চলে আসতে পারেন এবং স্টে করতে পারেন, নিরাশ হবেন না, দারুণ লাগবে। সুনতালেখোলা ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই একটা হোমস্টে আছে যেখানে খাবারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা মোমো নিয়ে নিয়েছি, 1 প্লেট মোমোতে 8 পিস আছে, আর 1 প্লেট মোমোর দাম হচ্ছে 80 টাকা। আর যেখানে বসে ব্রেকফাস্ট করছি সেই জায়গাটা একবার দেখুন। আমাদের পরবর্তী গন্তব্য রকি আইল্যান্ড। সুনতালেখোলা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার। রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা খুবই খারাপ, কিন্তু পাহাড়ের দারুণ ভিউ আপনার মনকে এতটাই ভরিয়ে রাখবে যে রাস্তার কথা আর মনে থাকবে না। আমরা এসে গেলাম রকি আইল্যান্ড। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, আর এই হচ্ছে রাস্তা এখান দিয়ে নদীর ধারে যাওয়ার। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রকি আইল্যান্ডের ব্রিজটা, আর এইটার নিচে মূর্তি রিভার এখান থেকে চলে আসছে ওপর থেকে বয়ে। খুব সুন্দর এই জায়গাটা, প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন, সুন্দর স্বচ্ছ জল তলা অবধি দেখা যাচ্ছে। এটা মূর্তি নদী, মূর্তি নদীর ওপরেই রকি আইল্যান্ডটা। এই জায়গা সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, আর জলের কালারটা কতটা ক্যামেরায় আসছে আমি জানি না, অদ্ভুত সুন্দর গ্রিনিশ ব্লু টাইপের কালার। এখানে জলটাও ঠান্ডা হবে ডেফিনেটলি, বাট জুতোটা খুলতে পারছি না তাই পাটা ডোবাতে পারলাম না। শুধু নীলচে সবুজ জলই নয়, অসংখ্য রঙিন ফ্ল্যাগে মোড়া এই ব্রিজটাও কিন্তু আমাদের খুব মনে ধরেছিল। রকি আইল্যান্ড থেকে স্ট্রেট ফিরে এলাম কুমানি মোড়ে। এখান থেকে বিন্দু আর মাত্র 21 কিলোমিটার। বিন্দু যাওয়ার পথে আমরা গৈরিবাস ভিউ পয়েন্টে দাঁড়ালাম না, এখানে ফেরার পথে দাঁড়াবো, আর সরাসরি চলে এলাম পরবর্তী ডেস্টিনেশন জলঢাকা ভিউ পয়েন্টে। আমার ডান দিকে হলো জলঢাকা হাইড্রোল প্রজেক্ট, আর আমার বাঁ দিকে জলঢাকা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, আর এটা হলো জলঢাকা হাইড্রোল প্রজেক্টের ভিউ পয়েন্ট। নিচে বড় যে স্টোনটা আছে খেয়াল করুন, জলের লেয়ারটা মানে জলের লেভেলটা অনেক উঁচু দিয়েই বইতো বা বয়, কারণ পাথরটা ক্ষয়ে ক্ষয়ে কিরকম গোল গোল হয়ে গেছে। বিন্দু থেকে 4 কিলোমিটার মতো আগে অ্যাপেল স্টোন বলে এরকম একটা জায়গা আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হোটেল অ্যাপেল স্টোন। এখানে বিশেষত্ব এটাই হলো পেছনে একটা বড় স্টোন আছে যেটা নাকি আপেলের মতো দেখতে মানুষের মনে হয়। তো এখানে এসে আমরা আমাদের আজকের লাঞ্চটা করব, আগে বিন্দুটা ঘুরে আসি। এসে গেল বিন্দু। এখানে রাস্তা চওড়া নয়,
তাই পার্কিং করা বা পার্কিংয়ের জায়গা পাওয়া বেশ চাপের। পার্কিং ফি হলো 50 টাকা। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিন্দু ব্যারেজ, যেটা জলঢাকা নদীর ওপর, আর ঠিক ব্যারেজের ওপারটাই ভুটান। নিচে দেখুন জলটা কি সুন্দর লাগছে, পুরো সবুজ রঙের জল। আমরা কত সময় কত রকম হিলিং থেরাপির জন্য কত পয়সা খরচা করে কোথায় কোথায় যাই, অনেক মানুষের যান, তবে আমার মনে হয় এর থেকে ভালো হিলিং আর কোথাও হতে পারে না। সুন্দর মোজা খুলে পাটা ডুবিয়ে জলে চুপচাপ বসে থাকুন, আমার মনে হয় সমস্ত চিন্তা ভাবনা আপনার ধুয়ে মুছে যাবে, দারুণ থেরাপির মতো কাজ করবে। এখানে সার দিয়ে অনেক দোকান আছে, আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন, যেখানে ভুটানের চকলেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের চকলেট এখানে, এটা অন্য কোথাও দেখিনি, ভুটান যেহেতু একদম পাশে। আর বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে, চাবির রিং থেকে শুরু করে ব্যাগ, ছোট বড় বিভিন্ন ধরনের আইটেম, শীতের পোশাক আছে। যদি বাড়ির কারোর জন্য কিনে নিয়ে যাওয়ার জন্য আপনি ভেবে থাকেন, তাহলে এখান থেকে কিনতে পারেন। জিনিসগুলো খুব ইউনিক দেখতে। এখানে এসে আমরা প্রতিবেশী দেশের অর্থনৈতিক উন্নতিতে একটু সাহায্য করলাম। 5 টাকা করে ভুটানের চকলেট আর 10 টাকা করে নেপালের আমসত্ত্ব, এই কয়েকটা কেনা হলো, আমাদের জার্নির পথে খেতে কাজে লাগবে। ঘড়িতে এখন বাজে 3টে, আর আমরা চলে এসেছি অ্যাপেলস্টোন হোটেলে। এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন থালি, যার দাম 200 টাকা পার প্লেট। আর এই হলো সেই সো কল্ড অ্যাপেলস্টোন। এসে গেছে আমাদের চিকেন থালি। এতে আছে চিকেন, আলু পোস্ত, ভাত, ডাল, ফুলকপির তরকারি, পাঁপড়, আলু ভাজা, চাটনি, শসা আর পেঁয়াজ লঙ্কা। রান্নার টেস্ট ফাটাফাটি, হাইলি রেকমেন্ডেড। হোটেলটার ঠিক পেছনেই রয়েছে সেই অ্যাপেলস্টোন, যেটাকে দেখে কোনোভাবেই আমাদের আপেল বলে মনে হলো না। তবে হ্যাঁ, খুব মন দিয়ে যদি দেখেন, ম্যাকিনটোশের আধ খাওয়া আপেলের সাথে সাযুজ্য পেলেও পেতে পারেন। ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম গৈরিবাস ভিউ পয়েন্টে। এখানে দাঁড়িয়ে দেখা যায় ভ্যালির মাঝ বরাবর বয়ে চলা জলঢাকা নদী, আর অপর পারে ভুটানের পাহাড়গুলো। এখন বিকেল, তাই কিছুটা আবছা লাগছে। সন্ধে প্রায় হয়ে আসছে, এবার আমাদের ফিরতে হবে লাটাগুড়ি। আমাদের আজকের বেড়ানোর গল্প এখানেই শেষ। ফিরে আসবো নতুন পর্বে বেড়ানোর নতুন গল্প নিয়ে। খুব শিগগির খুলবে আবার পিঠে ঝুলির গেরো, আমরা এসে ঝাঁকিয়ে দিয়ে বলবো এবার বেরো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।